শিক্ষার বিনাশ। শিক্ষার বিনাশ আজকের সকালে ঘটে যাওয়া ওই বিনেশ ফোগাত নিয়ে একটা একটা কন্টিনিউয়েশনের মতন। তো এখন আমি একটা নিউজ টাইম বলে একটা বাংলা খবরের চ্যানেল শুনছিলাম, বন্ধ করে দিতে হলো। মানে এত অশিক্ষা শুনতে পাচ্ছি যে বন্ধ করে দিতে হলো। কি ব্যাপার? প্রাক্তন অলিম্পিয়ানদের প্রাক্তন অলিম্পিয়ানদের এরা ইন্টারভিউ করছে এবং তারা বলছে যে কেন দ্বিতীয় দিনে ডে টুতে বিনেশকে ওজন করতে দেওয়া হলো, কেন আগে চেক করে নেওয়া হলো না যে ওর ওজন পেরিয়ে গেছে 50-এর, তাহলে তো উইথড্র করে ও তো সিলভার মেডেল পেত। ব্যাপারটা নয় নয় নয়, এটা একটা নতুন নিয়ম এসছে। 1 বছর আগে একটা নতুন নিয়ম এসছে। কুস্তির ইভেন্টগুলো দুটো দিন ধরে হয়, ডে ওয়ান আর ডে টু। ডে টুতে মোটামুটি ওই রেপারেজ রাউন্ড বা ফাইনাল রাউন্ড এগুলো হয়, আর ডে ওয়ানে ইনিশিয়াল নকআউট রাউন্ডগুলো হয়। তো দুবার আপনার ওজন মাপা হয়, একবার ডে ওয়ানে একবার ডে টুতে। আপনি যদি ডে ওয়ানে কোয়ালিফাই করে যান, মানে ধরুন এই যে বিনেশ ডে ওয়ান ওজন মাপাতে পাস করেছিল এবং ডে ওয়ানের শেষে ফাইনালে উঠেছিল, আপনাকে ডে টুতেও কিন্তু ওজন পরীক্ষায় নামতে হবে। এই এই অলিম্পিয়ানরা যায় যেসব বলছে যে ডে টুতে ওজন পরীক্ষা এড়িয়ে যাও, এটা হয় না। আপনি যদি ওজন পরীক্ষা এড়িয়ে যান, আপনাকে ডিসকোয়ালিফাই করে দেবে। ডোপ টেস্ট এড়িয়ে গেলে যেমন ফেল করে দেওয়া হয় ডোপ টেস্টে, সেরকমই বিনেশ যদি ওজন পরীক্ষায় না নামতো ডে টুতে, তাহলে বিনেশকেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হতো। মানে ওই ফেল করা আর পরীক্ষা থেকে পালিয়ে যাওয়া দুটোই সমান। ঠিক আছে? এই যে কথায় কথায় ভারতীয় লোকরা বলে না যে ক্রিকেটারদেরকে ক্রিকেটের দায়িত্ব দেওয়া হোক অ্যাডমিনিস্ট্রেশনে, ফুটবলারদেরকে কল্যাণকে মাথায় বসিয়ে দেওয়া, এটা ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকটা পেশার আলাদা কিছু গুণ দরকার। আপনি মানে সচিন তেন্ডুলকার তাহলে জগমোহন ডালমিয়াকে ছাপিয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যেত। যে কোনো খেলায় অ্যাডমিনিস্ট্রেশনটা একটা আলাদা বিষয়। নিয়ম জানে না, নিয়ম জানবে কী করে? যারা ধরুন এইসব বিষয় নিয়ে ব্যস্ত, মানে যাদের এই দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনে, তারা তো বেসিক্যালি কেন সিলেক্টেড হয়েছে? মানে দেখুন, যারা গেছে তারা সব প্রাক্তন খেলোয়াড়, তাই তাদের সিলেক্ট করেছে। শুধু তাই নয়, তারা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাই তাদের সিলেক্ট করেছে। মানে সরাসরি বা মানে ইনডাইরেক্টলি তারা যুক্ত, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তারা যুক্ত, তাই তাদের সিলেক্ট করেছে। আর তাদের কোনো গুণ নেই, মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তাদের বিশাল গুণ নেই। তারা প্রাক্তন খেলোয়াড় ছিল, তাই ধরে নেওয়া যে তারা বড় অ্যাডমিনিস্ট্রেটর, এবং তারা যদি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাই তারা যোগ্য। এরকম সব লোকজনকে আমরা সব সিলেক্ট করে বসিয়ে রেখেছি বিভিন্ন স্পোর্টিং বডির মাথায়। তাই তো 1 বছর ধরে তো এইসব যে নিয়ম বদলেছে, এইসব ব্যাপার নিয়ে তো সময় দেওয়ার মতো সময় নেই। ইলেকশন হয়েছে আমাদের দেশে, 4 মাস ধরে ইলেকশন হয়েছে। তার আগে আবার রাম মন্দির উদ্বোধন নিয়ে সব ব্যস্ত ছিল। এই যারা গিয়ে এখন মানে কাচুমাচু করে কাগজ চোতা দেখে দেখে পড়ছে, বিনেশে আমরা এই করেছি সেই করেছি, মানে টেলিপ্রম্পটার থেকেও পড়তে পারে না, তারা তো এই নিয়ে ব্যস্ত ছিল। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিল, তারপর ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, তারপর আমাদের এই আম্বানির পত্নী, উনি তো আবার 1 বছর ধরে ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত। তিনি আবার অলিম্পিকের অ্যাসোসিয়েশনের, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারতের প্রতিনিধি। তো এরা সব ব্যস্ত, বিয়ে নিয়ে ব্যস্ত, ইলেকশন নিয়ে ব্যস্ত, 4 মাস ধরে রাম মন্দির নিয়ে ব্যস্ত। তো এসব নিয়মকানুন, এসব নিয়ে ভাবার তো সময় নেই। এই যে শুধু বিনেশ নিয়ে আপনারা বলছেন না, আরেকটা মেয়ের সাথে এরকম হয়েছে, এইবারই হয়েছে, ভারতীয় মেয়ে। তার ওজন নিয়ে মানে সে এত ঘাবড়ে গেছে যে সে 2 দিন ধরে না খেয়েছিল, উপোস করেছিল। সে তারপর মানে লড়তেই পারেনি, মানে সে মানে 2 দিন না খেয়ে, না জল খেয়ে, না খাবার খেয়ে সে লড়তেই পারেনি। বিনেশের ক্ষেত্রে যেটা করা যেতে পারতো, জানি এটা করেছে কি না, মানে যখন বোঝা গেছে যে ডে ওয়ানে ও উতরে গেছে, ফাইনালে উঠে গেছে এবং ওর পক্ষে কিন্তু মানে একটা চাপের হয়ে যেতে পারে, তখন দেখুন যে কোনো শিক্ষিত একটা কোম্পানিতে, আমি জানি না ভারতে এগুলো হয় কি না, ভারতে হয় না বোধ হয়, যে কোনো একটা কর্পোরেট কোম্পানিতে আপনি যেই ফিল্ডেই থাকুন, আপনি আইটিতে থাকুন, আপনি ফিন্যান্সে থাকুন, আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্টে মানে নর্মাল মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে থাকুন, একটা বেনিফিট রিস্ক অ্যানালিসিস হয়। মানে যে কোনো কাজের করলে কী রিস্ক হতে পারে আর কী বেনিফিট হতে পারে। তো যদি একটা বেনিফিট রিস্ক হতো, তাহলে কিন্তু ডে ওয়ানের শেষে হাত তুলে দিত এবং দরকার হলে মানে ওকে মানে ধরুন লাস্ট ফাইটের আগে, যায়নি ও কখন খেয়েছে বলছে তো,
মানে একটা হিসেবে গন্ডগোল করে ফেলেছে, মানে আগলি বা 400 পার করতে গিয়ে মানে 240-এর নিচে 240-এ আটকে গেছে, ওরকম নাকি একটা হিসেব গন্ডগোল করেছে, যতটা খেলে যতটা বাড়বে তার চেয়ে বেশি ওজন বেড়ে গেছে। দরকার হলো ওকে ডে ওয়ানের লাস্ট ফাইটের পর, যখন মানে সেমিফাইনাল ফাইটটা হলো, তারপর তারপরই ওকে না খাইয়ে রাখা উচিত ছিল, মানে অন ডায়েট, মানে না জল না খাবার। তার ফলস্বরূপ কী হতো, মানে ওই তো 12 ঘন্টার মতো ম্যাক্সিমাম হতো, সকালবেলা দুর্বল হয়ে যেত, তারপর কোনো মতো সে পাস করতো ধরুন ওয়েট টেস্টটা, তারপর দরকারে হয় উইথড্র করে নিত, নাহলে তো ফাইনালে হারতো, ফাইনালে হারলেও সিলভার পেতো, আর যদি উইথড্র করতো সিলভার পেতো। কিন্তু এই যে রিস্কটা নিল, যে খাইয়ে দিল যাতে ফাইনালে গোল্ড পেতে পারে, তা কিছুই না নিয়ে চলে এলো। তো এইগুলো হচ্ছে শিক্ষার ব্যাপার, এই শিক্ষার ব্যাপারটা নেই। যেমন দেখছিলাম, মানে দেখেও লজ্জা লাগছিল, যে ভারতের একটা স্পোর্টসটা বলে একটা পেজ আছে, তারা একটা ভিডিও দিয়েছিল, সেখানে ভারতীয় অনেক সাংবাদিক, স্পোর্টস সাংবাদিক দেখছিলাম, প্রশ্ন করছে ইন্টারন্যাশনাল রেসলিং ফেডারেশনে কাউকে, জানি না কোন কোন কাগজ থেকে বা পোর্টাল থেকে তারা প্রশ্নগুলো করছিল, কিন্তু প্রশ্নগুলোর মধ্যে একটা অশিক্ষার ছাপ রয়েছে, মানে শুনে বেশ লজ্জা লাগছিল। বলছিল যদি 100 গ্রাম বাড়ানো যায়, মানে সে মানে হাসবে না কাঁদবে, সে বলছে আজকে কেউ বলবে 100 গ্রাম, তারপর বলবে 150 গ্রাম, 200 গ্রাম। দেখুন, একটা নিয়ম যখন হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে, এরকম নয় যে আপনি লাল আলো জ্বলছে একটু হাত দাঁড়িয়ে মানে হাত দেখিয়ে রাস্তা পেরিয়ে গেলেন, এটা ভারতে সম্ভব, ঠিক আছে? আপনি একটা আন্তর্জাতিক মঞ্চে যখন গেছেন তখন আপনাকে নিয়মটা মানতে হবে। এই নয় যে একটু গ্রেস মার্ক দিয়ে দিন, একটু 5 মিনিট একটু স্যার একটু খাতাটা একটু বেশি লিখবো, আমি খাতা দেরিতে পেয়েছি। তো 50 কিলো এটা ম্যাক্সিমাম, আপনাকে সেই অনুযায়ী আপনাকে কিন্তু হিসেব করতে হবে, ঠিক আছে? আর এই যে ফেডারেশনের লোকটাকে বলছে স্যার আপনাকে এবার একটু ভারতের এটা হয়েছে, তারপর কি একটু ব্যাপারটা একটু আলগা করুন, বলছে না আমরা আলগা করব না। তার কারণ আমরা চাই না যে রেসলাররা এইভাবে মানে নিজেদের ওজন কমাক, কেন এর ফলে কি হয়, মানে একটা নির্দিষ্ট বয়সের পর তাদের শরীরে মানে ক্ষতি হয়, মানে বলছে যে আমি চাই যে রেসলাররা তাদের নিজস্ব যে ওজনের ক্যাটাগরিতে নর্মালি থাকার কথা সেই ক্যাটাগরিতে তারা লড়ুক। এই যে ওজন কমাচ্ছে কেন, কেননা ম্যাক্সিমাম, আর বিনেশের ক্ষেত্রে অবশ্য শুনলাম অন্য হয়েছে, ও যেহেতু ওই মানে একটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তো যেই ক্যাটাগরিতে নামতো সেই ক্যাটাগরিতে কোয়ালিফাই করার বোধহয় সুযোগটা পায়নি, এরকম কিছু একটা হয়েছিল ওর সাথে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা আমাদের দরকার, যেখানে যেটা নিয়ম আছে, এবং এটা বুঝতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু ঠিকঠাক যোগ্য লোককে লাগবে, মানে কেউ খেলোয়াড় ছিল বলে তাকে বসিয়ে দিলেন, বা কেউ কোনো প্রাক্তন খেলোয়াড় কোনো রাজনৈতিক দলের সাথে খুব মানে ইন্টুমিন্টু আছে তাই বসিয়ে দিলেন, এসব করলে কিন্তু এই ধরনের ঘটনাই ঘটবে, এটা খুবই লজ্জার বিষয়। এটা একটা মানে সিস্টেমের ফেলিওর, মানে আমাদের যে দেশের একটা সিস্টেমের ফেলিওর, তো এইটা থেকে শিখতে হবে। এটা নিয়ে মানে চিল্লামিল্লি করলে হবে না যে এটা এই করেছে। এখন অনেক কনস্পিরেসি থিওরি আছে, এ পক্ষ পক্ষ দুপক্ষই কনস্পিরেসি থিওরি দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা অক্ষমতা, যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল একটা এই যে নতুন যে একটা ওয়েটের একটা যে নিয়ম এসছে তাকে ইন্টারপ্রেট করতে হবে, তাকে বুঝতে হবে আপনাকে, মানে ফালতু কথাবার্তা হচ্ছে না যে একটু 100 গ্রাম বাড়িয়ে দিক, 50 গ্রাম বাড়িয়ে দিক, এ কি মানে আপনি মুদি দোকানে এই করছেন নাকি, মানে দরাদরি করছেন নাকি? তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ, আপনাকে এইটা জেনে কিন্তু আপনাকে বাকি হিসেবগুলো করতে হবে। নয়তো দেখুন, একটা মেডেল না পেলে খুব একটা ঠিক আছে, বলবে এই এই দেশটা মেডেল আনতে পারে না, কিন্তু আপনি এইভাবে মেডেল খোয়ালে তখন লোকে বলবে এই দেশের লোকরা কেন হিসেব করতে জানে না, মানে এদের হিসেবের কোনো মা বাপ নেই, মানে কোনো এদের মধ্যে কোনো বেসিক কমন সেন্স নেই। এটা আরও বেশি লজ্জা, একটা দেশের পক্ষে এটা আরও বেশি কিন্তু লজ্জা, ঠিক আছে? একটা স্পোর্টসম্যানের থেকেও এটা একটা দেশের লজ্জা, একটা সিস্টেমের লজ্জা। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর ফুটবল নিয়ে কী বলবো, ফুটবল নিয়ে একটা ছোট্ট শেষ করি। একটা প্লেয়ারকে নামিয়েছে দেখলাম, কি আজাদ না কি নাম, 80 নম্বর, তাকে দেখে মনে হলো আজকে ইস্টবেঙ্গলের নামিয়েছে ডুরান্ডে, তাকে দেখে মনে হলো খেপের খেলোয়াড়, মানে ছোট্ট জায়গায় পা নিয়ে বল নিয়ে একটু ভেলকি টেলকি দেখায়। আর আমাদের দেশে এই সামগ্রিক একটা অশিক্ষা তো আছে, লোকে স্কিল বলে, স্কিল মানে ভাবে শুধু বল নিয়ে মানে পায়ে ওই জাগলিং করাটা স্কিল। একটা ফুটবল খেলায় যে স্কিলের যে বিভিন্ন বিষয়টা যে স্কিলের মধ্যে পড়ে, সেসব লোকে ধ্যান ধারণা নেই। লোকে ভাবে এই যেমন গানের ক্ষেত্রে যারা গান টান গায়, অনেকে ভাবে শুধু টান করাটা স্কিল, মানে আপনার সুর লাগানো, লয় ফয় হিসাবে মা বাপ গুলি মারো,
ওগুলো কোনো স্কিল শুধুভাবে কেউ মানে কিছু মানে গলায় কিছু একটা টান ফান করলো, ওরা তো এটা হেভি স্কিল রয়েছে, মানে হেভি স্কিলফুল গায়ক হয়ে গেল। তেমন একটা ফুটবলার ছোটো জায়গায় খালি পা নিয়ে ডান পা বাপা করলো, খেলার আর মা বাপ নেই, কোনো শিক্ষা নেই, বড় মাঠে কীভাবে খেলাটা কম্পোজ করবে কিচ্ছু জানে না। একটা মিরাজ টাইপের, আমি বলেছি না আমার আগে কিছু অডিওতে, মিরাজ এই ধরনের খেলা, তো এই ধরনের খেলোয়াড়। তো এই নিয়ে মানে ফ্যানরাও লাফালাফি করছে আর আপনার দেশের নেতারাও লাফালাফি করছে, মানে এপার ওপার দুপক্ষই, যারা ক্ষমতায় আছে যারা বিপক্ষে আছে, দুজনেই বলছে বিনেশের এগেনস্টে এই হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, এই হয়েছে, অন্যায় হয়েছে। কী অন্যায় হয়েছে? অন্যায় যেটা করেছে আমরাই করেছি, আমাদের দেশের সিস্টেমটাই অন্যায়টা করেছে। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত, মন্দির নিয়ে ব্যস্ত, ইলেকশন নিয়ে ব্যস্ত, এইসব হিসেব করার সময় নেই কারো। আর ওরকম এখন মানে ফ্যানরাও তো ওরকম দেখছে, এই ফুটবলের ক্ষেত্রে বলছে এ নাকি দারুণ প্লেয়ার, একে দেখে নাকি অনেকে মারাদোনা মরেছে। মারাদোনা এতটা অশিক্ষিত প্লেয়ার না, মারাদোনা ওইটা পারতো, তার সাথে আরও অনেক কিছু পারতো, মানে ফুটবলের স্কিলের মধ্যে যেসব বিষয়গুলো আছে প্রত্যেকটা মারাদোনার মধ্যে ছিল। তার সাথে এই জিনিসটা ছিল যেটা আপনার এই 80 নম্বরের মধ্যে আছে, 80 নম্বরের মধ্যে শুধু ওইটুকুই আছে, আর কোনো কিচ্ছু নেই। সকলে ভালো থাকবেন।